ক্লাস 10 স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার টপিক হলো আর্দ্রতা ও অধঃক্ষেপণ। বায়ুমণ্ডলের আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এর আগে বায়ু প্রবাহের অংশটা পাঠানো হয়েছে, বায়ু প্রবাহের ভিডিও ক্লাস দেখেছিস, তোরা তৈরিও করে ফেলেছিস। বায়ুমণ্ডলের আর্দ্রতা অধঃক্ষেপণের ক্ষেত্রে প্রথমেই আমরা আসি পৃথিবীতে যা আর্দ্রতা দেখা যায় সেটা মূলত তিনটে রূপে দেখা যায়। কঠিন পদার্থ রূপে আমরা বরফকে দেখতে পাই, তরল পদার্থ রূপে জলকে দেখতে পাই এবং গ্যাসীয় পদার্থ রূপে জলীয় বাষ্পকে দেখতে পাই। এই তিনটে আর্দ্রতার রূপ দেখা যায় এবং এই আর্দ্রতার সঙ্গে তিনটে বিশেষ প্রক্রিয়া জড়িত। যে তিনটে বিশেষ প্রক্রিয়া হলো বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ। এই তিনটে প্রক্রিয়া জড়িত, যার মাধ্যমে বরফ, জল, জলীয় বাষ্প এগুলো তৈরি হয়। এই প্রক্রিয়াগুলো একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে বায়ুমণ্ডলে আবর্তিত হয় এবং এই চক্রের মাধ্যমে আবর্তিত থেকে কি করে? আবর্তিত থেকে কোনো স্থানের কোনো একটা বড় অঞ্চলের বা ছোট অঞ্চলের হাইড্রোলজিক্যাল সাইকেলকে কন্ট্রোল করে, জলচক্রকে নিয়ন্ত্রণ করে। তাহলে জলচক্রের ব্যাপারটা কি? জলচক্র বা বাড়িচক্র ব্যাপারটা কি? চক্র বলতে আমরা জানি যে যখন যে কোনো একটা জিনিস সাইক্লিক অর্ডারে হয় তখন তাকে চক্র বলা হয়। এখানে জলের আবর্তনটা সাইক্লিক একটা অর্ডার মেনটেন করে। এবার সেখানে কম বেশি পরিমাণের কম বেশি আছে, কিন্তু অর্ডারটা মেনটেন করা হয়। যেমন যদি আমরা পৃথিবীতে বিভিন্ন স্ফিয়ারগুলোকে ভাগ করি তাহলে আমরা চারটে স্ফিয়ার পাই। একটা হচ্ছে চারটে মণ্ডল পাই, যেগুলো একটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। এই চারটে মণ্ডল। এর মধ্যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল এই তিনটে সম্বন্ধে আমরা মোটামুটি জেনে এসেছি, পড়েও এসেছি। বায়ুমণ্ডল মানে মহাসাগর, সাগর, নদ নদী, জলাশয়, বিভিন্ন রকম হ্রদ ইত্যাদি যা যা জলাশয় পৃথিবীতে আছে, জলের উপস্থিতি, সেগুলোকে আমরা বায়ুমণ্ডলের মধ্যে ধরি। শিলামণ্ডল বলতে আমরা সেগুলোকে বুঝি যেগুলো মাটির নিচে ভৌমজল হিসেবে যখন জল জমা থাকে সেগুলোকে আমরা শিলামণ্ডলের জল ধরি। বায়ুমণ্ডলে জল জলীয় বাষ্প হিসেবে থাকে। আচ্ছা, শিলামণ্ডলে বরফ রূপেও থাকতে পারে, শিলামণ্ডলে বরফ রূপেও থাকতে পারে। বায়ুমণ্ডলে জল জলীয় বাষ্প রূপে থাকে। আর জীবমণ্ডলের মোটামুটিভাবে উচ্চতা গভীরতা হচ্ছে সমুদ্রের নিচে 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং মাটির ওপরে 15 কিলোমিটার বায়ুমণ্ডলের উচ্চতা পর্যন্ত জীবের অস্তিত্ব দেখা গেছে। তার মানে এই 25 কিলোমিটার অঞ্চলে জীবমণ্ডল অবস্থিত, জীবের দেহস্থিত একটা জলের উপস্থিতি আছে। এবার জলের এই পরিমাণগুলো, জলের এই অবস্থাগুলো সাইক্লিক অর্ডারে মেনটেনড হয় এবং এই চক্রটাকে যে চক্রের মাধ্যমে এটা চলে সেটাকেই আমরা মূলত জলচক্র বলে থাকি। অর্থাৎ জলচক্র বলতে আমরা মূলত শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের মধ্যে জলের যে অবস্থার পরিবর্তনের মাধ্যমে জলের যে চক্রাকার আবর্তন তাকেই মূলত আমরা জলচক্র বলে থাকি। জলের সমতা রক্ষার জন্য এখানে একটা সূত্র ব্যবহার করা হয়, P=EGR। এই সূত্রটা এখানে ডিনোট করা হয় কি? P বলতে মূলত আমরা স্থলভাগের উপরে যে বৃষ্টিপাত হচ্ছে তার পরিমাণকে বুঝি, প্রেসিপিটেশনের যে মূল পার্ট। এটা বৃষ্টিপাত বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি অধঃক্ষেপণের যে পরিমাণ তার পুরোটাকেই বলা হয় P দিয়ে ডিনোট করা হয়। ই মানে যে বাষ্পীভবনের অংশ, যে অংশটা বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে আসছে। জি মানে যেটা মৃত্তিকার মধ্যে ভৌমজল হিসেবে প্রবেশ করছে বা উদ্ভিদের প্রয়োজনীয় জল হিসেবে প্রবেশ করছে। আর আর মানে আর দিয়ে আমরা বোঝাচ্ছি নদী নালা দিয়ে যে প্রবাহিত অংশটা আছে। এবার এই সমীকরণটার ঠিক ব্যাখ্যাটা এরকম নয়। সমীকরণের ব্যাখ্যার ব্যাপারে মূলত বলা হয় যে আমরা যদি মহাসাগর আর মহাদেশের ভিত্তিতে দেখি তাহলে দেখা যায় মহাসাগর থেকে এবং মহাদেশ এই দুটো জায়গার মধ্যে মহাদেশ থেকে বাষ্পীভবনের পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত কম,
মহাসাগর থেকে বাষ্পীভবনের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। এখন মোটামুটি একটা পরিমাণ যদি দেখা যায়, তাহলে যখন অধঃক্ষেপণ রূপে মহাদেশে বাষ্পীভবন হচ্ছে মহাদেশের বিভিন্ন অংশ থেকে এবং মহাসাগরের বিভিন্ন অংশ থেকে, এবং সেটাই আবার অধঃক্ষেপণ হিসেবে পৃথিবীতে নেমে আসছে মহাদেশের বিভিন্ন অংশে এবং মহাসাগরের বিভিন্ন অংশে, এই যে যতখানি বাষ্পীভবন হচ্ছে এবং যতখানি অধঃক্ষেপণ রূপে আবার পৃথিবীতে ফিরে আসছে মহাদেশ মহাসাগর বা শিলামণ্ডল বায়ুমণ্ডলের মধ্যে এসে পড়ছে, সেই পরিমাণের পার্থক্য একটা দেখা যায় যে ভূমিভাগ যা বাষ্পীভবন করে তার থেকে প্রায় 73 থেকে 74% বেশি অধঃক্ষেপণ ঘটায়, মানে অধঃক্ষেপণ গ্রহণ করে ভূমিভাগ। এই যে কিন্তু তাহলে তো জলভাগে ঘাটতি হওয়া উচিত, কিন্তু বিভিন্ন জলচক্রের মাধ্যমে এই ঘাটতিটা, এই ভারসাম্যটা পূরণ হয়, জলচক্র এই পার্টটা করে। এখন যদি আমরা জলচক্রের ক্ষেত্রে জলচক্র তাহলে কী করে? জলচক্রের মূল বৈশিষ্ট্য, মূল কার্যাবলী হচ্ছে এটাই যে আবর্তনটাকে নিয়ন্ত্রণ করা। প্রক্রিয়ার মাধ্যমে যেগুলো হয় সেগুলো বলেছি। মূলত জলচক্রের ক্ষেত্রে যে জিনিসগুলো জলচক্রকে নিয়ন্ত্রণ করে থাকে, সেই নিয়ন্ত্রকগুলো মূলত যেমন ধর বন্যার মাধ্যমে হতে পারে, খরার মাধ্যমে হতে পারে, বিভিন্ন নগরায়ন শিল্পায়নের মাধ্যমে যে জলের ব্যবহার হচ্ছে তাতে হতে পারে, ক্রমাগত যে আমরা ভৌমজল উত্তোলন করছি, আমরা বিভিন্ন পানীয় জলের কারণে শহরাঞ্চলে প্রচুর ভৌমজল উত্তোলন করা হয়, এই যে ভৌমজল উত্তোলন করছি তার জন্য জলচক্র সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না, মানে এগুলোর জন্য জলচক্র ব্যাহত হয় এবং জলচক্রের কার্যাবলীও কিন্তু ব্যাহত হয়। মূল গুরুত্ব কি? মূল গুরুত্ব হচ্ছে জীবের প্রাণ ধারণের জন্য জলচক্রের গুরুত্ব, একটা বড় গুরুত্ব রয়েছে, কারণ জলচক্র কিন্তু সব বাস্তুতন্ত্রকে সঠিকভাবে চালাতে সাহায্য করে। অতএব উদ্ভিদের বৃদ্ধি, প্রাণীর বৃদ্ধি, পুষ্টিচক্রের বিভিন্ন আবর্তন, এগুলো সবই কিন্তু জিওকেমিক্যাল সাইকেল, জৈব ভূরাসায়নিক চক্রও কিন্তু জলচক্র ছাড়া আবর্তিত হতে পারে না। তাহলে এই জলচক্র কিন্তু এগুলোকে আবর্তন করানোর জন্য একটা বড় প্রণালী, যেটার মাধ্যমে এটা আবর্তিত হয়। মূলত প্রভাব যদি আমরা দেখি, যে জলবায়ুর ওপর একটা বড় প্রভাব রয়েছে, কারণ জলচক্রের মূল উৎসই হচ্ছে সূর্য, কারণ সূর্য ছাড়া তো বাকি কোনো কিছুই সম্ভব ছিল না জলচক্রের কোনো প্রক্রিয়ায়। অতএব জলচক্রের মূল উৎস সূর্য, ফলে যত গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ আমরা বাড়াচ্ছি বিভিন্ন কাজকর্মের মাধ্যমে, তত কিন্তু জলচক্র ব্যাহত হচ্ছে। অতএব জলবায়ুর উপর একটা প্রভাব তৈরি হয়েছে, সেটা মানুষের কার্যাবলীর দ্বারা, মানুষের কার্যাবলী জলচক্রকে ব্যাহত করছে। আর আরেকটা, যত আমরা মৃত্তিকা ক্ষয় ঘটাচ্ছি তত দেখব ভূপৃষ্ঠ থেকে ফসফরাসের পরিমাণ, সূক্ষ্ম পলির দানা, বিভিন্ন জৈব উপাদান এগুলো ভূমি থেকে ধুয়ে চলে যায়, এবং এগুলো ধুয়ে চলে যাবার দরুন এগুলো কোনো না কোনোভাবে সমুদ্রে গিয়ে পড়ে, সমুদ্রের লবণতা বৃদ্ধি পায়। এবার বিভিন্ন রকম এগুলো ধুয়ে পার্শ্ববর্তী জলাশয়ে পড়লে বিভিন্ন পুষ্টিমৌলের মাধ্যমে ইউট্রোফিকেশন ঘটে। অতএব জৈব ভূরাসায়নিক চক্র কিন্তু ব্যাহত হয়। একদিকে যেমন মাটির নাইট্রোজেন জৈব ভূরাসায়নিক চক্রের এই জলচক্র যদি ঠিকঠাক না চলে, যদি মৃত্তিকা ক্ষয় বেশি হয়, তাহলে দেখা যাবে সারফেস রানঅফ বা ভূমি প্রবাহ, যেটা ভূমির ওপর দিয়ে জলের প্রবাহ করছে, সেটা এতটাই বেড়ে যাবে, সেটা হয়তো পরবর্তীকালে গিয়ে নাইট্রোজেনের পরিমাণ মাটিতে অত্যন্ত কমে যাবে, জলভাগে অত্যন্ত বেড়ে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা হয় বলে জলভাগে ইউট্রোফিকেশন দেখা যায়, মাটির উর্বরতা কমে যায়। এরকম কিছু প্রভাব কিন্তু আমরা জলচক্র ব্যাহত হলে দেখতে পাই, যেটার জন্য মূলত কিন্তু মানুষের কার্যাবলী দায়ী। এবার আমরা প্রক্রিয়াগুলোয় আসি একটা একটা করে। প্রথম প্রক্রিয়া বাষ্পীভবন। হ্যাঁ, বাষ্পীভবনের ক্ষেত্রে মানে বাষ্পীভবন প্রক্রিয়াটা মূলত জলের গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনা। মানে উষ্ণতার দরুন জল জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চিত হচ্ছে, এই ঘটনাকে আমরা মূলত বাষ্পীভবন বলি। এখন বাষ্পীভবন কিন্তু বৃষ্টিপাতের মতোই একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এরকম দেখা গেছে যে কোনো একটা জায়গায় বৃষ্টিপাত বেশি হচ্ছে, তাহলে সেখানে চাষাবাদ ভালো হওয়ার কথা, কিন্তু সেখানে যদি বাষ্পীভবনের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সেটা অন্যরকম একটা অবস্থা তৈরি করে। যেমন বেশি দূর যেতে হবে না, শ্রীলঙ্কার উত্তর দিকের প্রান্তবর্তী কিছু অঞ্চলে, শুষ্ক অঞ্চল যেগুলো, সেগুলোয় প্রায় 125 সেন্টিমিটারের উপর বৃষ্টিপাত ঘটে, কিন্তু বৃষ্টিপাতে বাষ্পীভবনের পরিমাণ এতটাই বেশি, কারণ এটা শ্রীলঙ্কা তোরাও জানিস প্রায় নিরক্ষীয় অঞ্চলে খুব কাছাকাছি, নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই অবস্থান করে। সেজন্য নাতিশীতোষ্ণ মণ্ডলে এরকম 125 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে প্রচুর তৃণভূমি তৈরি হয়ে যেত, কিন্তু এখানে বাষ্পীভবন এত বেশি হয়, এখানে কিন্তু বৃষ্টিপাতটা 125 সেন্টিমিটার বৃষ্টিপাতটা বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতটা কোনো কাজেই লাগে না।
অতএব বাষ্পীভবন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং বাষ্পীভবনকে যে যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে বাষ্পীভবনের পরিমাণ প্রকৃতিকে, সেগুলো মূলত এরকম আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে জলভাগের উষ্ণতা। যদি জলের উষ্ণতা বেশি হয়, কারণ কি বায়ু যত উষ্ণ হয় তত দেখা যায় যে জলভাগ যদি স্বাভাবিকভাবে বেশি উষ্ণ হয় তাহলে জলভাগের ওপরের বায়ুটা উষ্ণ হয়ে পড়ে, এবং সেই উষ্ণ বায়ুটা খুব তাড়াতাড়ি, বায়ু উষ্ণ হলেই তার মধ্যে একটা জলীয় বাষ্পের চাহিদা তৈরি হয়, সেজন্য সেই বায়ুটা জলতল থেকে জলীয় বাষ্পগুলো গ্রহণ করে। এই হলো মোটামুটি ব্যাপার। কিন্তু যদি জলের উষ্ণতা একই হারে বজায় থাকে তাহলে কিছু কিছু আরও নিয়ন্ত্রক আছে যেগুলো বাষ্পীভবনকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন বায়ুপ্রবাহের বেগ যদি প্রচণ্ড বেশি হয় তাহলে দেখা যাবে যে বাষ্পীভবনের পরিমাণও আস্তে আস্তে বেড়ে গেছে বায়ুপ্রবাহের বেগের সঙ্গে। অন্যদিকে যদি বায়ুর চাপ হ্রাস পায় তাহলে বাষ্পীভবন বেশি হয়। এবার দেখ, বায়ুর চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কি আমরা আগে দেখেছি, যে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে কোনো জায়গায় চাপ কমে যায়। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে যেহেতু জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতা বেড়ে যাচ্ছে আর উষ্ণতা বৃদ্ধি পেলে চাপও কমে যাচ্ছে, অতএব স্বাভাবিকভাবে কোনো বায়ুর যদি চাপ কম থাকে তাহলে তার মধ্যে স্বাভাবিক উষ্ণতা বেশি থাকে, সেই জন্য বাষ্পীভবনের পরিমাণ এমনি বেশি হয়। অনেক সময় দেখা যায় জলের মধ্যে দ্রবণীয় লবণের পরিমাণ অত্যন্ত বেশি থাকায় লবণ একটা হিমনিষ্ঠের কাজ করে, যা বাষ্পীভবনের মাত্রাকে কমিয়ে দেয়। এছাড়া জলতলের আকারের ভিত্তিতে আমরা জানি বাষ্পীভবনের তল, মানে যে তলটা থেকে বাষ্পীভবন হচ্ছে সেটা সাধারণত জলের উপর থেকেই তো ঘটে। অর্থাৎ জলতলের আকার বা বাষ্পীভবন তলের আকার যদি বেশি হয়, অনেক বিস্তৃত হয়, বিস্তৃত অঞ্চল থেকে বাষ্পীভবনের পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি হয়। এই রকম এই বাষ্পীয় তলের উপস্থিতির ওপর কিন্তু একটা বাষ্পীভবন পরিমাণ অবশ্যই নির্ভর করে। তো এই নিয়ন্ত্রকগুলো বাষ্পীভবনের পরিমাণকে নিয়ন্ত্রণ করে এবং বাষ্পীভবনের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘনীভবন। ঘনীভবন ব্যাপারটা কি? সাধারণভাবে আমরা বলে থাকি যে বায়ুর মধ্যে জলীয় বাষ্প, যখন বায়ু শীতল হলে বায়ুর মধ্যেকার জলীয় বাষ্প যখন জলকণা বা বরফ কণায় পরিণত হয় তখন আমরা তাকে ঘনীভবন বলে থাকি। এবার ব্যাপারটা কি, ঘনীভবনের ধারণার যদি করি, জিনিসটা কি? ধরা যাক কোনো একটা বায়ুর উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো বায়ুর উষ্ণতা হয়, আচ্ছা আমরা এভাবে একটু ব্যাপারটা ব্যাখ্যা করি। ধরা গেল যে কোনো একটা বায়ুর মোট আয়তন 100 সিসি। আচ্ছা, এটা সিসি হিসেবে কেন ধরা হয়? কারণ একটা বায়ু, আমরা যদি একটা এয়ার পিলার নিই, একটা সিলিন্ডারের মধ্যে বায়ুকে ভরি, বায়ুতে এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে, এবং সেই সম্পূর্ণ অংশটার মধ্যে বায়ুর যতগুলো কণা আছে, সেরকম একটা বায়ুর আয়তন দেখলাম 100 সিসি, এবং সেটা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকে তাহলে তার ম্যাক্সিমাম হিউমিডিটি থাকে 40 গ্রাম। তার মানে সে 40 গ্রাম সর্বাধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। এখন দেখা গেল 30 ডিগ্রি থেকে কমে এটা 15 ডিগ্রি হয়ে গেল, 15 ডিগ্রি সেলসিয়াস। এবার যেই এটা 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল তখন ওর মধ্যে ওটা জলীয়, ধর 30 ডিগ্রি সেন্টিগ্রেড বায়ু উষ্ণতার বায়ুটা 40 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, 40 গ্রাম ওর মধ্যে জলীয় বাষ্প আছে। যখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে তখন এর ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমে যাবে, কমে গিয়ে সেটা 20 গ্রামে চলে আসবে। এবার যে এক্সট্রা জলীয় বাষ্পটা আছে, যখন গ্রহণ করেছিল উষ্ণতা বাড়ছিল তখন তো গ্রহণ করে নিয়েছে, যে এক্সট্রা জলীয় বাষ্পটা আসছে সেটাকে কি করবে এই বায়ুটা? সেটাকে জলকণার আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেবে, বা কোনো ক্ষেত্রে শীতলতা বেশি থাকলে বরফ কণার আকারে বায়ুমণ্ডলে ছেড়ে দেবে। এবার বায়ুমণ্ডলে কোন জায়গার ওপর ছাড়বে সেইগুলো আমরা পরে আসছি। তার মানে সেই অংশ থেকে জলকণা বা বরফ কণাটা তৈরি হয়, এটাই হচ্ছে মূল জিনিস। এবার কোনো একটা বায়ুর ক্ষেত্রে যে উষ্ণতায়, মানে এটা যেমন 30 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নামলো, সেরকম কোনো একটা বায়ুর ক্ষেত্রে যে উষ্ণতায় এলে জলকণায় পরিণত হয় ওই বায়ুর মধ্যেকার জলীয় বাষ্পটা, সেটাকে বলা হয় শিশিরাঙ্ক। সেই উষ্ণতাটাকে বলা হয় কিন্তু শিশিরাঙ্ক। ঠিক আছে, শিশিরাঙ্ক নিয়ে পরে শিশিরে যখন জমার শর্ত বা ইত্যাদি আলোচনা করবো, আরেকবার আমরা করব। তাহলে মূলত এই উষ্ণতাটাকে বলা হয় শিশিরাঙ্ক, আর প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। যে প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্পের মধ্যে থেকে জলকণা বা বরফ কণাটা বেরিয়ে এলো সেটাকে বলা হয় ঘনীভবন। আশা করি তোরা বুঝতে পেরেছিস।
আচ্ছা, উপযোগী অবস্থাগুলো কি কি, মানে কোন কোন অবস্থায় ঘনীভবনের মাত্রা বা ঘনীভবনের পরিমাণ অনেক বৃদ্ধি পায়? তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে শীতল ভূপৃষ্ঠ। শীতল ভূপৃষ্ঠ কি? শীতল ভূপৃষ্ঠ মানে যদি ভূমিভাগ অত্যন্ত শীতল থাকে তাহলে দেখা যায় কি, আচ্ছা যদি কোনো ভূপৃষ্ঠ শীতল প্রকৃতির হয় তাহলে তার মধ্যে থেকে তার উপরে যে বায়ুর অংশ থাকে সেটাও বিকিরণ পদ্ধতির মাধ্যমে শীতল হতে থাকে, এবং সেই বায়ুর অংশ শীতল হলে সেই বায়ুর উষ্ণতা যদি কমে যায় তাহলে সেই বায়ুর মধ্যেকার জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে ঘনীভবন ঘটায়। এছাড়া অনেক সময় দেখা যায় জলাকর্ষী কণার উপস্থিতি। জলাকর্ষী কণা মানে হচ্ছে হাইগ্রোস্কোপিক পার্টিকেল, মানে আমরা পৃথিবীতে যে কণাগুলো দেখতে পাই সেগুলো, বায়ুমণ্ডলে যে কণাগুলো দেখতে পাই সেগুলো কিন্তু তার মধ্যে সবগুলো ঘনীভবন ঘটাতে পারে না। এর মধ্যে যে যে কণাগুলো ঘনীভবন ঘটাতে পারে, মানে যারা জলকে শোষণ করতে সক্ষম হয় তারাই ঘনীভবন ঘটাতে পারে, তাদেরকে বলা হয় জলাকর্ষী কণা। এরকম জলাকর্ষী কণার উপস্থিতি যদি বেশি থাকে তাহলে দেখা যায় ঘনীভবন খুব তাড়াতাড়ি হয়েছে বা ঘনীভবনের পরিমাণ বাড়ে। নেক্সট, অনুভূমিক বায়ুপ্রবাহ। ব্যাপারটা বায়ুপ্রবাহ সাধারণত অনুভূমিকই হয়, এবং এই অনুভূমিক বায়ুপ্রবাহের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেখা যায় ঘনীভবন মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া মানে ঘনীভবনের ক্ষেত্রে সমান্তরাল চলনটা একটা প্রধান শর্ত বায়ুপ্রবাহের, ভূমিভাগের সমান্তরালে চলন। এছাড়া অনেক ক্ষেত্রে বায়ুর আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতাও একটা বড় ঘনীভবন ঘটাতে সাহায্য করে। আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতার ধারণাটা আমরা পরে আসবো, পরিষ্কার করে আরও ভালোভাবে বুঝতে পারবি। মূলত জলাকর্ষী কণার উপস্থিতিটা আরেকটু বলি। জলাকর্ষী কণার উপস্থিতি যেভাবে ঘনীভবন ঘটাতে সাহায্য করে সেটা হচ্ছে জলাকর্ষী কণা, যেমন ধর এটা একটা জলাকর্ষী কণা, এর চারপাশে বায়ুর কণাগুলো গিয়ে এই জলের এটা একটা জলাকর্ষী কণা, তার মানে এই জল শোষণ করতে পারে, জলীয় কণাগুলো গিয়ে এভাবে সার্কেল তৈরি করার পর স্বাভাবিকভাবে একটা সমস্ত জলকণাগুলো মিশে যে কণাটা তৈরি হলো, জলাকর্ষী কণাটা মূলত যে রূপ নিল তাকে আমরা বলি ঘনীভবন কেন্দ্রক। এরকম অসংখ্য ঘনীভবন কেন্দ্রক তৈরি হয়, নিয়ে একটা মেঘ তৈরি হয়। তারপর সেই মেঘ থেকে উষ্ণতা অনুযায়ী অধঃক্ষেপণ ঘটে, সেটা শিলাবৃষ্টি হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তুষারপাত হতে পারে। তার মানে এই জলাকর্ষী কণা বা ঘনীভবন কেন্দ্রকের উপস্থিতির ওপর কিন্তু একটা বড় মাত্রায় ঘনীভবনের প্রকৃতি ও পরিমাণ নির্ভর করে। আচ্ছা, নেক্সট আমরা কয়েকটা জিনিস একটু পরিষ্কার করে নিই। আর্দ্রতা, চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এই ব্যাপারগুলো কী কী? আচ্ছা, আর্দ্রতা বলতে মূলত বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকেই আর্দ্রতা বলে। তার মানে কত ঘন সেন্টিমিটার বা কত কিউবিক সেন্টিমিটার বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকেই কিন্তু কোনো বায়ুর বা ওই পরিমাণ বায়ুর আর্দ্রতা বলা হয়। যে যন্ত্রের মাধ্যমে এটাকে পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। আর্দ্রতা কি সাহায্য করে আমাদের ঘনীভবন ঘটাতে সাহায্য করে? অনেক ক্ষেত্রে যে বিকিরিত শক্তি, সেই বিকিরিত শক্তিকেই শোষণ করে নেয় আর্দ্রতা। আর্দ্রতা জলচক্রের সাইকেলটা সম্পূর্ণ করতে একটা বড় সাহায্য করে। আর্দ্রতা না থাকলে, বায়ুর আর্দ্রতার যদি পরিবর্তন না হতো তাহলে কিন্তু জলচক্র সম্পন্ন হতো না। এছাড়া আমাদের ক্ষেত্রে আমরা বায়ুতে যদি হিউমিডিটি বেশি থাকে, আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাহলে আমাদের একটা গুমোট অনুভব হয়, আমাদের একটা অস্বস্তির সৃষ্টি হয়, এগুলোর দেখা যায়। মূলত বায়ুর আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে যেটা, সেটা দুটো জিনিস, একটা হচ্ছে বায়ুর উষ্ণতা আর একটা জলভাগের উপস্থিতি। আমরা আগেই বলেছি যে উষ্ণতা যদি বেশি থাকে, উষ্ণতা পরিমাণ যদি কোনো বায়ুর বেশি হয় তাহলে সেই বায়ু বেশি পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করবে, তাহলে সেই বায়ুর আর্দ্রতা বাড়বে। এবার দেখা গেল মরু অঞ্চলে বায়ুর উষ্ণতা সবচেয়ে বেশি, কিন্তু মরু অঞ্চলে জলভাগই নেই, তাহলে কোথা থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা গ্রহণ করবে? তার মানে উষ্ণতাও থাকতে হবে, জলভাগের উপস্থিতিও থাকতে হবে, তাহলে বায়ুর কিন্তু আর্দ্রতা বাড়ে। কারণ বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতা বাড়ে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে না। যদি জলের উপস্থিতি থাকে তাহলে জলীয় বাষ্পের গ্রহণ ক্ষমতা বাড়ার জন্য বায়ু জলটাকে জলীয় বাষ্প হিসেবে গ্রহণ করতে পারে, ফলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। ওর জন্য এই দুটো নিয়ন্ত্রক বা দুটো বিশেষ জিনিস কিন্তু অবস্থা থাকলে তবেই কিন্তু বায়ুর আর্দ্রতার পরিমাণ পরিবর্তিত হয় বা বাড়ে কমে, এদের ওপর নির্ভর করে। এখন বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক কাকে বলা হয়?
এটা এমনি একটা হিসাব, কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প আছে তার ওজনটাকেই বলা হয় বিশেষ আর্দ্রতা বা আর্দ্রতার গুণাঙ্ক। নেক্সট, চরম, পরম, নিরপেক্ষ, এই তিনটে কিন্তু একই কথা। চরম, পরম, নিরপেক্ষ মানে হচ্ছে মূল কোনো বায়ুর মধ্যে যে পরিমাণ আর্দ্রতা আছে, আর আরেকটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাটা আসছি কাকে বলে। চরম আর্দ্রতা বলতে আমরা মূলত আর্দ্রতা যেটা আলোচনা করেছি প্রথমের পার্টে, এটাই কিন্তু চরম আর্দ্রতা, পরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা কি? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, বা ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ু সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এখন আরেকটু ব্যাপারটা পরিষ্কার করি, যে জায়গাগুলো তাকে বলা হয় না, তার শতকরা পরিমাণকে বলা হয়। আরেকটু পরিষ্কার করি যে জায়গাগুলো ভুল হয়। প্রথমেই যে জায়গাটা ভুল করে মূল স্টুডেন্টরা অধিকাংশ, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে। এটা কিন্তু আগে মাথায় ঢুকিয়ে নিই, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে। কারণ উষ্ণতা ও চাপের পরিবর্তন হলে, মানে উষ্ণতার পরিবর্তন হলে চাপেরও পরিবর্তন হবে, এবং এগুলো পরিবর্তন হলে বায়ুর আর্দ্রতা গ্রহণের ক্ষমতার, যে পরিমাণ বায়ু জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে তার ক্ষমতার পরিবর্তন হবে। অতএব নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, এটা ফার্স্ট। যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে ওই অবস্থায় তার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে আছে। ধরা গেল যে আমরা আগে যেটা দেখছিলাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো বায়ুতে 40 গ্রাম জলীয় বাষ্প আছে। আমরা বলেছিলাম যে 40 গ্রাম জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে হাইয়েস্ট ম্যাক্সিমাম হিউমিডিটি, গ্রহণ করতে পারবে। ধরা গেল এর মধ্যে আছে 20 গ্রাম, এর মধ্যে আছে 20 গ্রাম। এখন 20 গ্রাম জলীয় বাষ্প আছে, 40 গ্রাম গ্রহণ করতে পারবে, মানে জলীয় বাষ্প গ্রহণ করা তার মধ্যে ক্ষমতা রয়েছে। এখন তার মানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এবং ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প দরকার, বা ওই উষ্ণতায় সর্বাধিক ওই বায়ু যত পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। তাই 20 গ্রাম জলীয় বাষ্প আছে, আর সর্বাধিক আমরা দেখেছি 40 গ্রাম জলীয় বাষ্প গ্রহণ করতে পারে এই 30 ডিগ্রি উষ্ণতায় বায়ুটা থাকার সময়। যদি পরিমাণ আমরা না বাড়াই, উষ্ণতার আমরা হেরফের না করি, তাহলে 40 গ্রাম অবধি জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে। এর শতকরা পরিমাণকে ইন্টু 100, এর শতকরা পরিমাণকে, তাহলে এটা কাটাকুটি করলে হয় 50%। 20/40 ইন্টু 100, 50%। তার মানে এখানে আপেক্ষিক আর্দ্রতাটা, এই বায়ুটার আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 50%। ঠিক আছে, এভাবেই কিন্তু আপেক্ষিক আর্দ্রতা করা হয়। যে 4টে জায়গায় মূলত ভুল হয়, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, এবং ওই উষ্ণতায় ওই চাপে ওই পরিমাণ বায়ুর সর্বাধিক জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতার পারস্পরিক শতকরা অনুপাত। এই শতকরা কথাটা লিখতে কিন্তু অনেকেই ভুল করে, পারস্পরিক অনুপাত বলে দেয়, শতকরা অনুপাতকে কিন্তু বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এবার কি কাজে লাগে সেটা আমরা পরে আসছি, আগে আমরা একটু পার্থক্যটা দেখে নিই। চরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতার মধ্যে মূলত কি পার্থক্য দেখা যায়। আচ্ছা, পার্থক্যের জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে মূলত এককের ক্ষেত্রে একটা বড় পার্থক্য দেখা যায়। যে চরম আর্দ্রতার কিন্তু একটা একক আছে, এবং আপেক্ষিক আর্দ্রতা যেহেতু একটা অনুপাত, এটা কিন্তু একক নেই, শতকরা হারে প্রকাশ করা হয়। কারণ আমরা জানি যে অনুপাত রাশির সাধারণত কোনো একক থাকে না। এবং আচ্ছা, প্রকৃতিগতভাবে এমনি আমরা দেখতে পারি যে বায়ুমণ্ডলের বিভিন্ন ভিন্নধর্মী জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু, তার একটা অনুপাতকে আমরা নিরপেক্ষ আর্দ্রতা বলি। কিন্তু বায়ুমণ্ডলের কোনো একটা বিশেষ অংশে বিশেষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ক্ষেত্রে কিন্তু এই অনুপাত নির্ধারণ করা হয় বা বের করা হয়। আচ্ছা, নিয়ন্ত্রকের ক্ষেত্রে বা পরিবর্তনশীলতার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে জিনিসগুলো এটাকে পরিবর্তন করতে পারে, বায়ুমণ্ডলের উষ্ণতায় মাধ্যমে কিন্তু আর্দ্রতার পরিবর্তন হয়, উষ্ণতার মাধ্যমে কিন্তু আপেক্ষিক আর্দ্রতারও পরিবর্তন হয়। তবে আর্দ্রতার পরিবর্তন যত দ্রুত হয়, আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন কিন্তু তত দ্রুত হয় না। একটু আসছি কীভাবে পরিবর্তন হয়, আমি একটু উদাহরণ দিয়ে বলছি।
গুরুত্বের ক্ষেত্রে দেখতে পাই যে নিরপেক্ষ আর্দ্রতার কোনো একটা অঞ্চলের আবহাওয়ার বিভিন্ন প্রক্রিয়া সৃষ্টিতে নিরপেক্ষ আর্দ্রতার তুলনায় আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব যথেষ্ট কম। তোরা পরিবর্তনশীলতা, তোদের নোটে যে পরিবর্তনশীলতার পয়েন্টটা আছে সেটাকে না একটু চেঞ্জ করে নিস। পরিবর্তনশীলতার পয়েন্টটা, পরিবর্তনশীলতাতে এটা লিখিস যে উষ্ণতা বৃদ্ধিতে নিরপেক্ষ আর্দ্রতা বৃদ্ধি পায়, কিন্তু উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার যদি পরিবর্তন দেখি, উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় এবং উষ্ণতা হ্রাসে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। এটার ব্যাখ্যা ছোট একটা ক্যালকুলেশনের মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি আমি। সূত্রটা তোরা লিখতেই পারিস, আপেক্ষিক আর্দ্রতার সূত্র এমনি পেয়ে যাবি, নোটেও আছে, খুব সহজ সূত্র, জাস্ট ওটাকে অনুপাত করে ইন্টু 100 করে লিখতে হয়। পরিমাপক যন্ত্রের মধ্যে আমরা জানি আর্দ্রতা যেরকম পরিমাপ করা হয় হাইগ্রোমিটারে, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় সাইক্রোমিটারে। এখানে কিন্তু শুষ্ক বা আর্দ্রকুণ্ড হাইগ্রোমিটারের কথা কেউ লিখিস না। হাইগ্রোমিটার আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, সাইক্রোমিটার, এই দুটোই, এর বাইরে অন্য কিছু লিখিস না। আচ্ছা, নেক্সট আমি একটুখানি এই পার্টটা যে পরিমাণের কথাটা একটু আলোচনা করে দিই। দাঁড়া। আচ্ছা দেখ, ধরা যাক 100 সিসির একটা বায়ু 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এর মধ্যে 40 গ্রাম জলীয় বাষ্প আছে, আর এটা ম্যাক্সিমাম 80 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে 30 ডিগ্রি উষ্ণতায়। তাহলে 30 ডিগ্রি উষ্ণতায় ম্যাক্সিমাম 80 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, এর মধ্যে আছে 40 গ্রাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%। আর ধর এই বায়ুর উষ্ণতাটা 30 ডিগ্রি থেকে কমে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছলো, কোনোভাবে উষ্ণতার হ্রাস ঘটেছে এবং সেই জন্য 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছেছে। এবার 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে যখন পৌঁছলো, বায়ুর মধ্যে 40 গ্রাম জলীয় বাষ্পই রয়েছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 গ্রাম ছিল, সেটাই রয়েছে, উষ্ণতাটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছলো। তাহলে আগে বায়ু যে সর্বাধিক 80 গ্রাম জলীয় বাষ্প গ্রহণ করতে পারছিল, 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিশ্চয়ই 80 গ্রাম পারবে না, 15 ডিগ্রি সেন্টিগ্রেডে ও 40 গ্রাম জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে, আর ওর মধ্যে রয়েছেই 40 গ্রাম জলীয় বাষ্প। তাহলে দেখ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু 100%। তাহলে দেখ যেই উষ্ণতার হ্রাস ঘটানো গেল, দেখা গেল যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে গেল, এবং যখন আপেক্ষিক আর্দ্রতা 100% হয় তখন তাকে আমরা সম্পৃক্ত বায়ু বলে থাকি, এবং এই জন্য সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সবসময় কিন্তু 100% হয়ে থাকে। এই হচ্ছে মূল ব্যাপারটা, যে কোনো জায়গার উষ্ণতা যখন কমে সেই জন্য সেই অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট, পরের পার্টটায় আসি আমরা। আচ্ছা, নেক্সট আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ুর ক্ষেত্রে আসি। সম্পৃক্ত বায়ু কি? যদি কোনো বায়ু তার মধ্যে যতখানি উষ্ণতা আছে, এবং যতখানি উষ্ণতা মানে কোনো বায়ুর মধ্যে ধরে কোনো একটা বায়ু 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, সেই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পরিমাণ বায়ুটা যে পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে ম্যাক্সিমাম, যদি সেই পরিমাণ জলীয় বাষ্পটাই বায়ুটার মধ্যে থাকে, তাহলে সেই বায়ুটাকে আমরা সম্পৃক্ত বায়ু বলব। কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বায়ুটা যে পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তার থেকে কম পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে তাকে আমরা অসম্পৃক্ত বায়ু বলব। তার মানে আমরা দেখতে পাই মরু অঞ্চলের বায়ু কিন্তু উষ্ণতা থাকার দরুন তার দরুন জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতা থাকে, কিন্তু যেহেতু জলটা থাকে না, যতখানি জলীয় বাষ্প ম্যাক্সিমাম গ্রহণ করতে পারবে ওই বায়ুটা, ততখানি জলীয় বাষ্পর মধ্যে থাকে না। তাই মরু অঞ্চলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা অসম্পৃক্ত বায়ু দেখতে পাই, যেটা স্বাভাবিকভাবে ঘনীভবন ঘটাতে পারে না। এবং অন্যান্য জায়গা যেখানে জলভাগ, নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি থাকে, জলীয় বাষ্প বেশি, সেজন্য নিরক্ষীয় অঞ্চলে কিন্তু দেখ খুব সহজে বায়ু সম্পৃক্ত হয়ে যায়, ফলে ঘনীভবন ঘটাতে পারে। আচ্ছা, যদি আমরা পার্থক্যের ক্ষেত্রে যাই বিষয়গুলোর ভিত্তিতে, তাহলে পার্থক্য হিসেবে আলোচনা করি, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব। প্রথম যদি দেখি উষ্ণতার সঙ্গে কীরূপ সম্পর্ক আছে। উষ্ণতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যদি উষ্ণতা বাড়ে তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, এবং যদি জলীয় বাষ্প পেয়ে যায় বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু অসম্পৃক্ত বায়ুর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরও বেড়ে যায়, এবং জলের উপস্থিতি না থাকলে বায়ু কিন্তু অসম্পৃক্ত অবস্থাতেই থাকে। এগুলো পুরোটাই উষ্ণতার সাথে সম্পর্ক হলেও জলীয় বাষ্প কিন্তু একটা প্যারামিটার হিসেবে থাকে সবসময়।
আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে সম্পৃক্ত বায়ু সবসময় 100% হয় এবং অসম্পৃক্ত বায়ুর 100%-এর কম হয়, কিন্তু নির্দিষ্ট কিছু নেই, সেটা কিন্তু ওই অঞ্চলের জলভাগের বা জলের উপস্থিতির ওপর নির্ভর করবে। ঘনীভবনের ক্ষেত্রে যদি দেখি তাহলে সম্পৃক্ত বায়ুর ক্ষেত্রে কিন্তু ঘনীভবন মাত্রা অনেক বেশি, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘনীভূত হয়। অসম্পৃক্ত বায়ু কিন্তু কোনোভাবেই ঘনীভবন ঘটাতে সম্ভব নয়। এবং এটা আমরা দেখতে পাই যে খুব রেয়ার কিছু ক্ষেত্রে, যেমন ধর আমরা যদি বলি লবণ কণার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো যে জলাকর্ষী কণাটাকে ঘিরে বায়ুটা ঘনীভবন ঘটাচ্ছে, সেরকম জলাকর্ষী কণাগুলো যদি লবণ কণা হয়, তাহলে 100%-এ পৌঁছানোর আগে 90 বা 95%-এ গিয়ে অনেক সময় ঘনীভবন ঘটে, কিন্তু সেটা রেয়ার কিছু ঘটনা, লবণ কণার ক্ষেত্রেই একমাত্র ঘটতে পারে, অন্য কোনো কণার ক্ষেত্রে কিন্তু সাধারণত এই জিনিস ঘটে না। অতএব অসম্পৃক্ত বায়ু কিন্তু 100% আপেক্ষিক আর্দ্রতা না থাকার অবস্থায় বায়ু কিন্তু কোনোভাবেই ঘনীভবন ঘটাতে পারে না। আচ্ছা, এমনি প্রভাব যদি দেখি তাহলে সম্পৃক্ত বায়ু কিন্তু ঘনীভবন, মেঘ সৃষ্টি, এগুলো কিন্তু কুয়াশা, এইসব গঠনে কিন্তু সম্পৃক্ত বায়ুরই প্রভাব রয়েছে, অসম্পৃক্ত বায়ুর কোনো প্রভাব নেই। বায়ুমণ্ডলে শুধুমাত্র কিছু আর্দ্রতা প্রদান করে মাত্র, এছাড়া কিন্তু কোনো প্রভাব নেই। নেক্সট আমরা আসি, তাহলে এটা হলো সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ুর। পরেরটায় আসি হচ্ছে শিশির এবং শিশির সৃষ্টির অনুকূল পরিবেশ, শিশিরাঙ্ক, এই জিনিসগুলো একটু আলোচনা করে। আচ্ছা, শিশিরের ক্ষেত্রে মূলত শিশির বলতে আমরা কি বুঝি, যে ভূপৃষ্ঠে ওপরে আমরা যখন কোনো শীতল বস্তু, যেমন শীতকালে ভোরবেলার দিকে ঘাস, গাছের পাতা, এগুলোর ওপর যে জলীয় বাষ্প ঘনীভূত হতে দেখতে পাই ছোটো ছোটো জলবিন্দুর আকারে, সেগুলোকেই আমরা মূলত শিশির বলে থাকি। কেন শিশির জমে? কারণ বায়ুমণ্ডলের এই আগে যেটা বলছিলাম যে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে কমতে সেটা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, মানে একটা উষ্ণতার নিচে নেমে গেল, যে বায়ুটার অতিরিক্ত জলীয় বাষ্প ধরে রাখতে পারছে না, বের করে দিচ্ছে, তাহলে সেই উষ্ণতাটাকে আমরা বলি শিশিরাঙ্ক। এবং যে জলীয় বাষ্পটা বের করে দিচ্ছে সেটা যখন গাছের পাতা বা অন্যান্য ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুর ওপর যখন জলবিন্দুর আকারে জমা হচ্ছে, সেই জলবিন্দুগুলোকে আমরা মূলত শিশির বলি। শর্ত কি অবস্থা থাকলে যে শিশির তাড়াতাড়ি জমে? প্রথম হচ্ছে মেঘমুক্ত রাত্রি, কারণ মেঘমুক্ত রাত্রি কি হয়, মেঘমুক্ত রাত্রি অপেক্ষাকৃত শীতল হয়, কারণ আমরা জানি মেঘের আবরণ অনেকটা চাদরের মতো কাজ করে। এর জন্য এরকম একটা প্রশ্ন আসতে পারে যে মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি আরামপ্রদ কেন? কারণ মেঘাচ্ছন্ন রাত্রিতে কি হয়, আমরা জানি সকালবেলা সূর্যের ইনসোলেশন ঘটে এবং সূর্যরশ্মি পৃথিবীতে আসে, যাকে আমরা এফেক্টিভ সোলার রেডিয়েশন বা কার্যকরী সৌরবিকিরণ বলি। এই কার্যকরী সৌরবিকিরণ নিয়ে আমরা বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠ প্রত্যক্ষভাবে এবং বায়ুমণ্ডল পরোক্ষভাবে উত্তপ্ত হয়। শোষণ পদ্ধতিটা ছাড়া বাকি সবই বায়ুমণ্ডলের পরোক্ষ পদ্ধতি বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার। এভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হলো এবং রাত্রিবেলা সেই উষ্ণতাটা আবার ফিরে যায়। এবার এই যে উষ্ণ হওয়া এবং রাত্রিবেলা ফিরে যাওয়ার এই যে মূল ঘটনাটা, তাহলে দিনের বেলা যে উষ্ণ হলো, রাত্রিবেলা সারা রাত ধরে সেটা ফিরে যাচ্ছে। যদি রাত্রিটা মেঘাচ্ছন্ন থাকে তাহলে কি হয়, বিকিরিত তাপটা ধাক্কা খেয়ে আবার পৃথিবীতেই ফিরে আসে। এটা একটা কম্বলের মতো আচরণ করে বায়ুমণ্ডলে। ভূপৃষ্ঠ থেকে যে তাপটা বিকিরিত হয়ে গেল বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, সেটা কিন্তু আবার পৃথিবীতে ফিরে আসছে, ফলে সেটা কিন্তু উষ্ণতা তৈরি করে রাখে, ফলে শিশির জমতে পারে না, কারণ বায়ু শীতল হতে পারে না। কিন্তু মেঘমুক্ত রাত্রি হলে সরাসরি বিকিরিত হয়ে মহাশূন্যে চলে যেতে পারে, শিশির জমতে পারে। আর্দ্রতার আধিক্য বেশি থাকলে দেখা যায় যে তাড়াতাড়ি শিশির জমেছে, কারণ জলীয় বাষ্পটা বায়ু তাড়াতাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়া যদি রাত্রির পরিমাণ বেশি থাকে, দেখা গেল যে শীতকালে যেরকম হয় 10 থেকে 11 ঘন্টা দিন এবং দেখা যাচ্ছে প্রায় 12 থেকে 13 ঘন্টা রাত্রি, বা 10 ঘন্টা দিন 14 ঘন্টা রাত্রি। 14 ঘন্টা ধরে, মানে 10 ঘন্টা ধরে যে সূর্যরশ্মিটা এলো, সেটা বিকিরিত হওয়ার জন্য 14 ঘন্টা সময় পাচ্ছে, অনেকটা বড় সময় পাচ্ছে, বেশি সময় পাচ্ছে। সেই জন্য বায়ু ভোর রাত্রের দিকে খুব শীতল হয়ে যায় এবং শিশির পড়ে। আর আরেকটা হচ্ছে শান্ত বায়ু বা অনুভূমিক প্রবাহ যদি থাকে, শান্ত আবহাওয়ায় থাকলে, তাহলে দেখা যায় যে ঘনীভবন সহজ ঘটে। যদি প্রবাহ মাত্রা বেশি হয় বায়ুর, সেক্ষেত্রে কিন্তু ঘনীভবন ঘটার দ্রুততা একটু কম হয়। সাধারণত শিশির জমতে আমরা দেখতে পাই ঘাস, ছোট গাছের পাতা বা বিভিন্ন আমাদের বাইরে ভূপৃষ্ঠে রাখা বিভিন্ন বস্তু, পাথর ইত্যাদির ওপর, ঘরের চাল, এসবের উপর আমরা সাধারণত শিশির জমতে দেখতে পাই।
এছাড়া পরে যে টপিকগুলো রয়েছে, যেমন নেক্সট হচ্ছে কুয়াশা। কুয়াশা এবং ধোঁয়াশা দুটো জিনিস আমরা পাবো, ফগ অ্যান্ড স্মোক। কুয়াশার মধ্যে যখন ধোঁয়ার কিছু বা শিল্পাঞ্চল বা শহরাঞ্চলে যে কুয়াশাগুলো হয় সেগুলোকে আমরা মূলত ধোঁয়াশা বলে থাকি। তাহলে কুয়াশার ব্যাপারটা কি? মূলত শীতকালে যখন আমরা দীর্ঘরাত্রিতে তাপ বিকিরণ হয় ভূপৃষ্ঠ থেকে, তখন আমরা বললাম যে বায়ু শিশিরাঙ্কে পৌঁছায় এবং শিশির পড়ে, এবং এই যে শিশিরাঙ্কে পৌঁছানোর সময় কঠিন বস্তুগুলোকে যে আশ্রয় করে ঘনীভূত হয়, মানে ঘনীভবনটা ঘটে, সেটা বায়ুমণ্ডলের মধ্যে জলকণাগুলো খুব হালকা হওয়ার জন্য, খুব ক্ষুদ্র আকৃতির জলকণাগুলো বায়ুমণ্ডলে কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে ভেসে বেড়ায়। অনেক সময় শীতল বায়ু এবং শীতল শুষ্ক বায়ু এবং উষ্ণ আর্দ্র বায়ুর সংস্পর্শ কিন্তু দেখা যায় কুয়াশা তৈরি হয়েছে। যেরকম তোরা আগে পড়েছিলি যে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে দুটো স্রোত প্রবাহিত হয়, যেটা একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। উষ্ণ স্রোতের ওপরের বায়ুটা এবং শীতল স্রোতের ওপরের বায়ুটার উষ্ণতা আলাদা থাকে বলে দুটো বায়ু প্রবাহ কিন্তু একটা ঘন কুয়াশা গঠন করে। ওই হিমপ্রাচীর যেখানে দেখা যায় সেই অঞ্চলগুলোতে ঘন কুয়াশা গঠন করে, বা স্রোতের মিলনস্থলগুলোতে ঘন কুয়াশা গঠন করে। এখন এই কুয়াশা তৈরির ক্ষেত্রে মূলত যে পরিবেশগুলো সবচেয়ে দরকার সেটা হচ্ছে ভূপৃষ্ঠ আর বায়ুর উষ্ণতার যে পার্থক্য, সেটাই পার্থক্য যত বেশি হয় কুয়াশা গঠনের প্রবণতা তত বেশি হয়। এছাড়া আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যদি বেশি থাকে, যে বায়ুটা বায়ুমণ্ডলে রয়েছে তার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে, বা বায়ুস্তর যদি প্রচণ্ড হালকা প্রকৃতির হয়, তাহলে কিন্তু কুয়াশা সৃষ্টির প্রবণতা খুব বেশি হয়। সাধারণভাবে আমরা দেখতে পাই শীতকালে জলাশয়ের ওপরে একটা কুয়াশা পড়ে, যেটা যেহেতু জলীয় বাষ্পের পরিমাণটা এখানে বেশি থাকে, ওর জন্য জলাশয়ের উপরে সূক্ষ্ম কণাগুলো বেশি ভেসে বেড়ায়, এর জন্য জলাশয়ের উপরে আমরা বেশি দেখতে পাই। যত উষ্ণতা ভূপৃষ্ঠের বৃদ্ধি পায়, যত বায়ুমণ্ডলের উষ্ণতাও আস্তে আস্তে বৃদ্ধি পায়, তত কুয়াশাগুলো আস্তে আস্তে সরে যায়। এর জন্য আমরা ভোরবেলা কুয়াশা দেখতে পেলেও যত সকালের দিকে, যত একটু সকাল হতে থাকে, যত কুয়াশাগুলো কিন্তু আস্তরণগুলো সরে যেতে থাকে। মূলত কুয়াশা কী করে? কুয়াশা বড় কোনো ক্ষতি না করলেও বায়ুমণ্ডলের দৃশ্যমানতাকে কমিয়ে দেয়, ফলে অনেক সময় গাড়ি টাড়ি চলার সময় সামনের অনেক কিছু দেখা যায় না বলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে ফসলের কিছু ক্ষতি করে থাকে, যেমন শীতকালীন গম উৎপাদক অঞ্চলগুলোতে কুয়াশা গমের ফলনের বেশ ক্ষতি করে। শহরাঞ্চলে মূলত দেখা যায় কুয়াশার সঙ্গে ধোঁয়ার পরিমাণ বা শহরাঞ্চলের যে কার্বন কণাগুলো আছে সেগুলো মিশ্রিত হয়ে ধোঁয়াশা সৃষ্টি করে, যেটা আমরা পরে আসছি। আচ্ছা, শ্রেণী বিভাগগুলো তোদের আপাতত পড়তে হবে না, শ্রেণী বিভাগের পোর্শনটা বাদ দিতে পারি, সেটা কিন্তু সিলেবাসে নেই, এটা আমি এমনি ছেড়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়াশা হচ্ছে শহর এবং শিল্পাঞ্চলের যে কুয়াশাগুলো হয় সেগুলোকে আমরা মূলত ধোঁয়াশা বলে থাকি। এক মিনিট। আচ্ছা, এইচ.এ. ডেসভো 1905 সালে সর্বপ্রথম স্মোক শব্দটার প্রবর্তন করেন, মানে ধোঁয়া প্লাস কুয়াশা, এটাকেই আমরা মূলত ধোঁয়াশা বলে থাকি। ধোঁয়াশার ক্ষেত্রে মূলত দেখা যায় যে বায়ুমণ্ডলে অবস্থিত যেমন বিভিন্ন হাইড্রোকার্বন জাতীয় কণা, যার সঙ্গে নাইট্রোজেন অক্সাইডের একটা আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে মূলত কুয়াশাগুলো তৈরি হয়। এটা শহরাঞ্চল শিল্পাঞ্চলে দেখা যায়। যদি আমরা একটু আসানসোলের মূল শিল্পাঞ্চলের দিকে কিছুটা চলে যাই, বা দুর্গাপুরের মূল শিল্পাঞ্চলের দিকে, তাহলে কিন্তু শীতকালে বিকেলের দিকে বা সন্ধেবেলার পর কিন্তু এরকম কুয়াশা দেখতে পাই, সকালের দিকেও দেখতে পাওয়া যায়। এটা কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইসব বিভিন্ন পদার্থের উপস্থিতির কারণে মূলত কুয়াশাটা তৈরি হয়। খুব নিম্ন স্তরে দেখা যায় এই টাইপের। এটা স্বচ্ছতার হ্রাস ঘটায়। কুয়াশা যা যা ক্ষতিকর প্রভাব তৈরি করে, স্বচ্ছতার হ্রাস ঘটিয়ে রেল সড়ক চলাচলে ব্যাঘাত ঘটানো, বিমান চলাচলে ব্যাঘাত ঘটানো, এগুলো করে থাকে। কিন্তু যেহেতু নিম্ন স্তরে তৈরি হয়, সেহেতু বিমান চলাচলে কোনো এফেক্ট না করলেও অনেক ক্ষেত্রে এর মধ্যে উপস্থিত যে দূষিত পদার্থগুলো, যে পলিউট্যান্টগুলো, সেগুলো কিন্তু ফুসফুসের মধ্যে গিয়ে ক্ষতি সৃষ্টি করে। অনেক সময় চোখে জ্বালা বা নাকে বিভিন্ন রকম অস্বস্তি এগুলো কিন্তু তৈরি করে থাকে, কারণ বিভিন্ন ফর্মালডিহাইড যৌগ থাকে যেগুলোর কারণে চোখে জ্বালা বা যন্ত্রণাগুলো সৃষ্টি হয়। আর বিভিন্ন অ্যাসাইল নাইট্রেট বা ওজোন জাতীয় জিনিস থাকে, যেগুলো কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীদের ক্ষেত্রে কিছু ছোট ছোট রোগ সৃষ্টি করে থাকে।
নেক্সট আমরা আসছি মেঘ। আচ্ছা, মেঘের পার্টটা তোদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে পুরোটাই। মেঘ বলতে আমরা মূলত দেখি যে এই যে জলাকর্ষী কণাগুলোকে ঘিরে জলীয় বাষ্পগুলো আগে যেমন বলছিলাম ঘনীভবন কেন্দ্রক গঠন করলো, এরকম অনেক ঘনীভবন কেন্দ্রক তৈরি হলো। এই ঘনীভবন কেন্দ্রকগুলোর পরিমাণের ওপর নির্ভর করে মেঘাচ্ছন্নতা, এবং এই ঘনীভবন কেন্দ্রক নিয়ে পুরো অংশটা যখন তৈরি হলো সেই সম্মিলিত অংশটাকে আমরা বলি মেঘ। এই মেঘাচ্ছন্নতা মূলত অক্টা বা অক্টাস এককে প্রকাশ করা হয়। এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট। এই চার্টটা কিন্তু আমি সবাইকে বলবো একটু ভালো করে দেখিস। এখানে যে কটা আছে শুধু এই কটা দেখলেই হবে, বাকি আর দেখতে হবে না। তোদের বইতেও দেওয়া আছে, জাস্ট বইতে মার্ক করে নিস এগুলো। কোন কোন সাইনটা দিয়ে কত অংশ মেঘাচ্ছন্নতা দেখানো হচ্ছে সেটা একটুখানি দরকার। ওকে, নেক্সট। আচ্ছা, এই মেঘের পরিমাণের উপর ভিত্তি করে আমরা মেঘের শ্রেণী বিভাগ, যেটা তোরা ক্লাস 8-এ পড়েছিলি, উঁচু মেঘ, নিচু মেঘ, এভাবে বিভিন্নভাবে আমরা মূলত মেঘের শ্রেণী বিভাগ করতে পারি। যদি আমরা উঁচু মেঘের মধ্যে ধরি তাহলে 3 ভাগে ভাগ করতে পারি, উঁচু মেঘ, মাঝারি মেঘ, নিচু মেঘ। এরকম চেহারা আকৃতি অনুসারে আমরা আবার সিরাস মেঘ, স্ট্র্যাটাস মেঘ, কিউমুলাস মেঘ এভাবে ভাগ করতে পারি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ঝঞ্ঝা তৈরি করা মেঘের নাম আমরা জানি কিউমুলোনিম্বাস। এটাই মূলত করে থাকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যাই হোক, সেগুলো মেঘের ভাগ তোদের নেই, তোদের কিন্তু এই পরিমাণটুকু শুধু একটু মুখস্থ করতে হবে। নেক্সট সমবর্ষণ রেখা। দেখ, সমবর্ষণ রেখা খুব সহজ জিনিস। আগে তোরা পড়েছিলি সমচাপ রেখা, মানে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠের কাছাকাছি যে অঞ্চলগুলো যেগুলো মোটামুটি সমান বৃষ্টিপাতযুক্ত, সেই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যদি বা সমান অধক্ষেপণযুক্ত অঞ্চলগুলোকে যদি আমরা এক করি তাহলে যে রেখা পাওয়া যায়, যে কাল্পনিক রেখা পাওয়া যায়, সেটাকে আমরা সমবর্ষণ রেখা বলি। এটা গোটা টানা সম্ভব না, আমরা মানচিত্রে করে থাকি। মূলত ইঞ্চি বা সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। আর বৈশিষ্ট্য হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে সমবর্ষণ রেখা কিন্তু অক্ষরেখাকে অনুসরণ করে, কারণ আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়, যেটাকে 4 o'clock শাওয়ার বলে। তার মানে ভেবে দেখ, নিরক্ষরেখা বরাবর বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে নিরক্ষীয় অঞ্চলের রেখাগুলো, অক্ষরেখাগুলো, এই অক্ষরেখা বরাবর সব জায়গাতেই কিন্তু একই পরিমাণ বৃষ্টিপাত হয়ে যাচ্ছে প্রতিদিন। তার মানে যদি আমরা সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চল অ্যাড করি তাহলে সেগুলো সব অবশ্যই অক্ষরেখাকে অনুসরণ করবে। আর অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বৃষ্টিবহুল মাসগুলোতে সমবর্ষণ রেখা খুব কাছাকাছি অবস্থান করে, আবার যখন শুষ্ক মাসগুলো থাকে তখন কিন্তু দূরবর্তী হয়, কারণ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন হয়, ওর জন্য সমবর্ষণ রেখাগুলো দূরবর্তী হয়। আবার যখন মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে তখন কিন্তু ইন্ডিয়ার ওপর সমবর্ষণ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করবে। আবার তো শীতকাল, তখন দেখা যাবে যে পাঞ্জাব হরিয়ানার যে উঁচু অঞ্চলগুলো, পাঞ্জাব হরিয়ানার অঞ্চল, মানে যেগুলো শীতকালীন বৃষ্টিপাত হয় সেগুলোর কিন্তু একরকম রেখা, আর যেগুলো শীতকালে বৃষ্টিপাত ঘটছে না সেগুলোর ওপর একরকম সমবর্ষণ রেখা, তার মানে দূরত্ব অনুসারে অবস্থান করছে। এগুলো আমরা সাধারণত কৃষি বা উদ্ভিদের বৈচিত্র্য এবং জন্মবৃদ্ধি সমবর্ষণ রেখার মাধ্যমে কিন্তু একটা ব্যাখ্যা করতে পারি, যে জন্য এগ্রিকালচারাল ক্যালেন্ডার তৈরি হয়, মানে শস্য সমন্বয় বা শস্য বছর তৈরি হয়, মানে এক বছরে কত শস্য আমরা চাষ করতে পারি সেটা কিন্তু ওই অঞ্চলের এক বছরের সমবর্ষণ রেখা বা 10-12 বছরের সমবর্ষণ রেখার উপস্থিতি অবস্থান হিসেবে কিন্তু নির্ণয় করা যেতে পারে। নেক্সট, অধক্ষেপণ হচ্ছে ঘনীভবনের মাধ্যম, কোনো একটা বায়ুতে ঘনীভবন ঘটলো, ঘনীভবন পড়লাম, আমি বলেছি। ঘনীভবনের পরে ওই যে বায়ুটা তার জলকণাগুলোকে ছেড়ে দিচ্ছে বিভিন্নভাবে, হয় জলের আকারে বা কিংবা কিছুটা জল কিছুটা বরফের আকারে, কিংবা একদম গুড়ি গুড়ি জলকণার আকারে, কিংবা বরফ কণার আকারে, কিংবা ছোটো পেঁজা তুলোর মতো বরফের আকারে। কিভাবে ছাড়ছে এই যে পৃথিবীতে নেমে আসছে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর বিভিন্ন স্থানে, এই ঘটনাটাকে বলা হয় কিন্তু অধক্ষেপণ। মূলত 5টা প্রক্রিয়ায় ঘটে। এই কোশ্চেনটা কিন্তু ক্লাস 10-এর সবচেয়ে ছোট 5 নম্বরের কোশ্চেন। শুধু ধারণা বা সংজ্ঞা কাকে বলে এটা লেখার পর 5টা প্রক্রিয়া সম্বন্ধে 1-2 লাইন করে লিখলেই 5 নম্বরের কোশ্চেন হয়ে যায়, যদিও এটা কোনো বছর আসেনি। বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, এগুলো সম্বন্ধে জাস্ট 1 লাইন করে লিখতে হয়। এগুলোর জন্য কিন্তু এগুলো নোটেও যদি থাকে, নোটে কিন্তু তোরা এগুলো বড় করে পড়ার দরকার নেই, যদি থাকে শুধু সংজ্ঞাটুকু পড়ে রাখবি তাহলেই হবে, জাস্ট 1 লাইন করে পড়ে রাখতে হয়। আচ্ছা, জলাকর্ষী কণা সম্বন্ধে আমরা আগে বলেছি, এখানে আর আলাদা করে বলছি না। জলাকর্ষী কণা মানে যেটা জলকে শোষণ করতে পারে সেগুলোকে জলাকর্ষী কণা বলি, যেগুলো জল শোষণ করে ঘনীভবন কেন্দ্রক গঠন করে এবং ঘনীভবন ও অধক্ষেপণ ঘটায়।
এইগুলোর মধ্যে শ্রেণীবিভাগে আমরা লবণকণা, ধূলিকণা, গ্যাসীয় উপাদান এভাবে ভাগ করতে পারি। ব্যাসার্ধ 0.001 মিলিমাইক্রন থেকে 10 মিলিমাইক্রন পর্যন্ত হতে পারে। নেক্সট, আচ্ছা এবার আমরা আসব বৃষ্টিপাতে। দেখ বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রশ্নটা, এটা 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে ওই অধক্ষেপণের প্রশ্ন যেটা বললাম ওটা একটা 5 নম্বরের প্রশ্ন সাধারণত আসে না। যেটা মূলত আসে সেটা হচ্ছে এই বৃষ্টিপাতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটোর বর্ণনা। এখন ধর যদি একটা 5 নম্বরের মতো বর্ণনা দেয় তাহলে তুই খুব ছোট করে লিখলে কিন্তু হবে না, এই সবগুলো পয়েন্ট অ্যাড করতে হবে। যদি দুটো দেয় তাহলে তোরা পয়েন্টগুলো সবগুলোই রাখিস, ভেতরের লেখাটা কিছুটা করে কমিয়ে দিস, দুটোর জায়গায় প্রত্যেকটা একটা একটা করে পয়েন্ট দিলি এরকম। এখন যেগুলো খুব কম্পালসারি, যেগুলো দিতেই হবে, যেগুলো না দিলে হবেই না, সেগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট মূল হচ্ছে এই ধারণা, পদ্ধতি, শর্ত, উদাহরণ, চিত্র, এটা দিতেই হবে যাই আসুক। বৈশিষ্ট্যগুলো এক্সট্রা অ্যাড করা যায়। যেমন ধর পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে মূল শর্তটা কি, যে জলীয় বাষ্পের উপস্থিতি থাকতে হবে এবং উষ্ণতার পরিমাণ বেশি হতে হবে, নাহলে পরিচলন বৃষ্টিপাত হবে না। কারণ উষ্ণতার দরুন জল থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যাবে, বায়ুমণ্ডলে ঘনীভবন ঘটবে, জলাকর্ষী কণাকে উপস্থিত জলাকর্ষী কণাকে কেন্দ্র করে ঘনীভবন ঘটাবে এবং বৃষ্টিপাত ঘটাবে। তাহলে এই হচ্ছে মূল ধারণা, যেটা নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখে থাকি, যে পরিচলন ক্রিয়া জলীয় বাষ্প ওপর দিকে উঠছে, জলাকর্ষী কণার মাধ্যমে ঘনীভবন ঘটছে এবং বৃষ্টিপাত হিসেবে নেমে আসছে। এবার এটা নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, যে আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়, কিন্তু যেটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি, যেমন ধর নিরক্ষীয় অঞ্চলেও পরিচলন বৃষ্টিপাত হয়, আবার দেখ মধ্য অক্ষাংশের অঞ্চলেও পরিচলন বৃষ্টিপাত হয়। যেমন আমরা জানি যে বায়ুচাপ বলয়গুলো স্থানান্তরিত হয়, যখন উত্তরায়ণ চলে তখন বায়ুচাপ বলয়গুলো উত্তর দিকে চেপে আসে। তার মানে ধর জুন মাসে নিরক্ষীয় অঞ্চল, 21শে জুন কর্কটক্রান্তি রেখায় লম্বকিরণ পড়ে, যেটা আমাদের ভারতের উপর দিয়ে গেছে। তার মানে কর্কটক্রান্তি রেখা বা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অঞ্চলটা তখন কিছুটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের মতো আচরণ করছে। এখন আমাদের এখানে মৌসুমি বৃষ্টিপাত হয় বলে আমরা কিন্তু সচরাচর নিরক্ষীয় বৃষ্টিপাতটা ধরতে পারি না। এবার ব্যাপারটা একটু বলি, মধ্য অক্ষাংশের বৃষ্টিপাত, মধ্য অক্ষাংশ যেমন এখন আমাদের কিছু কিছু সময় আমরা বলি যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা কিন্তু ব্যাপার না। যেমন আমরা এই রিসেন্টলি কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেগুলো একটানা 2-3 দিন ঝিরিঝিরি বৃষ্টি কিছুক্ষণ হয়ে থেমে যাচ্ছে, এরকম কিছু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এটা মৌসুমি বৃষ্টিপাতও হতে পারে, কিন্তু মধ্য অক্ষাংশের অঞ্চলে এই সময় না, জুন মাসের কাছাকাছি কিছু সময়, মে জুন মাসে কিছু স্বল্প বৃষ্টিপাত দেখা যায়, যে বৃষ্টিপাতটা কিন্তু বিশেষত পরিচলন বৃষ্টিপাত। আবার নিরক্ষীয় অঞ্চলে কিন্তু প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত দেখা যায়, 4টের সময় হয় বলে 4 o'clock শাওয়ার বলা হয়। কিন্তু এই দুটো বৃষ্টিপাতের প্রকৃতির একটু পার্থক্য আছে। মধ্য অক্ষাংশে যখন পরিচলন বৃষ্টিপাত ঘটে তখন কিন্তু বৃষ্টিপাতটা মুষলধারে হয় না, স্বল্প মানে খুব ঝিরিঝিরি হয় এবং অনেকটা সময়ের জন্য হয়। 2 দিন 2.5 দিন ধরে টানা হলো, কিছু কিছু সময় হলো 1 ঘন্টা ঝিরিঝিরি বৃষ্টি হলো, আবার আধ ঘন্টা বন্ধ থাকলো, আবার কিছুক্ষণ হলো, এভাবে হয় মধ্য অক্ষাংশে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন হয়, 1 থেকে 1.5 ঘন্টা হয়, কিন্তু মুষলধারে হয়। এই হচ্ছে কিন্তু দুটো অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতগত একটা পার্থক্য। আর এই বৃষ্টিপাতটা মূলত ঘটে কিন্তু কিউমুলোনিম্বাস মেঘের মাধ্যমে, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। নেক্সট আমরা শৈলোৎক্ষেপে আসি। শৈলোৎক্ষেপের ক্ষেত্রে দেখ, শৈলোৎক্ষেপ মানে শৈল উৎক্ষেপ, পর্বতে উৎক্ষিপ্ত হয়ে বা ধাক্কা খেয়ে কলিশনের মাধ্যমে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে সেগুলোকে কিন্তু আমরা বলছি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এটা কীরকম হয়, যে এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা পর্বতের গা বেয়ে ওপরে উঠছে, ওপরে যত উঠছে তত জলীয় বাষ্প রয়েছে, বায়ুটা গিয়ে যখন পর্বতের সঙ্গে ধাক্কা লাগছে তখন তার মধ্যে যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো পড়ে যাচ্ছে এবং সেটা বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা হচ্ছে বৃষ্টিপাত অঞ্চল। প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল যেটা পড়ে, এই যখন বৃষ্টিপাত ঘটিয়ে বায়ুটা আবার এদিকে চলে যাচ্ছে তখন ওর মধ্যে জলীয় বাষ্প বিশেষ থাকছে না এবং খুব কম পরিমাণ বৃষ্টিপাত হয়, একদম স্বল্প পরিমাণ। এদিকের এই ঢালটাকে আমরা এর জন্য বলি বৃষ্টির ছায়া অঞ্চল বা বৃষ্টির ছায়া অঞ্চল। এখন এখানে যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে কীরকম, দেখ এখানে বেশি বৃষ্টিপাত হচ্ছে, এখানে কম বৃষ্টিপাত হচ্ছে, দুটোই কিন্তু মেঘ আলাদা হয়। এখানে হয় নিম্বাস মেঘ থেকে বৃষ্টিপাত হয়, আর এখানে কিন্তু স্ট্র্যাটাস মেঘ থেকে বৃষ্টিপাত হয়।
নিম্বাস মেঘ থেকে হয় বলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হয়, আর এখানে যখন স্ট্র্যাটাস মেঘ থেকে হয় বলে ঝিরিঝিরি বৃষ্টিপাত তৈরি করে। এখন শৈলক্ষের বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু একটা ছোট জিনিস আছে, আমাদের এরকম ধারণা থাকতে পারে যে যত উচ্চতা বৃদ্ধি পায়, এই যে বায়ুটা ওপরে উঠছে তার মানে যত ওপরে উঠছে তত উঁচুতে বেশি বৃষ্টিপাত হবে। আদবে কিন্তু ব্যাপারটা তা নয়। পর্বতের একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে, তারপরে বেশি উচ্চতা উঠলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমতে থাকে। যেমন যদি ভালোভাবে দেখিস তাহলে আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নিচু স্থান হচ্ছে আলিপুরদুয়ার, উঁচু স্থান হচ্ছে সান্দাকফু, মাঝের স্থান হচ্ছে বক্সাদুয়ার। ভেবে দেখ বক্সাদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, কারণ আলিপুরদুয়ার থেকে বৃষ্টিপাত হলো বক্সাদুয়ার পর্যন্ত হাইটটায় যখন উঠছে বৃষ্টিপাতটা, বায়ুটা যখন উঠছে তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতটা বক্সাদুয়ারে ঘটায়, যত ওপরে উঠছে সান্দাকপুর ওখানে গিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। এটার একটা কারণ বায়ু শীতল হয় যত ওপরে ওঠে, সেটার কারণে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে। উদাহরণ আমরা খুব সহজেই বলতে পারি, যে কোনো জায়গা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালের উদাহরণ দিতে পারিস তোরা, বঙ্গোপসাগরীয় শাখা যে ভুটান পার্বত্য অঞ্চলে বা মৌসিন নামে যে বৃষ্টিপাত ঘটায় সেটার উদাহরণ দিতে পারিস, যে কোনো উদাহরণ দিতে পারিস নিজেদের ইচ্ছা মতো। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ বৃষ্টির ক্ষেত্রে দেখ আলাদা বৈশিষ্ট্য বলার কিছু নেই। ঘূর্ণ বৃষ্টি কীরকম, আমরা যে ঘূর্ণবাত দেখেছিলাম একদম সহজ জিনিস। ঘূর্ণবাতের ক্ষেত্রে আমি আরেকবার চিত্রটা দেখাই। এরকম একটা প্রথমে লো প্রেশার জোন তৈরি হয়, এলপি, লো প্রেশার জোন, যেখানে চারদিক থেকে বায়ু আসতে থাকে। এবার এটা উষ্ণতার জন্য নিম্নচাপ গঠন করেছে। এবার যত উষ্ণতা বৃদ্ধি পেল তত চাপের পরিমাণ কমতে থাকলো, এবং উষ্ণতা বায়ুগুলো কী হলো, শীতল বায়ুগুলো এখানে ছুটে এলো। কারণ কি, এখানে চাপের পরিমাণ কম, বায়ুরা সবাই এখানে চলে আসছে, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ুটা চলে এসে বায়ু আরও উষ্ণ হলো এবং ঊর্ধ্বগামী হলো ক্রমাগত। এবার যেহেতু এই বায়ুটা উষ্ণ, সেহেতু ঊর্ধ্বগামী হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো প্রসারিত হলো আরও, যত ঊর্ধ্বগামী হলো। কিন্তু বায়ুটা উষ্ণ হয় কি হয়, যদি এটা সমুদ্রভাগে তৈরি হয়, সাধারণত তাই হয়, সমুদ্রভাগে তৈরি হলো। সমুদ্রভাগে তৈরি হওয়ার জন্য দেখা গেল এর দুপাশে দুটো ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়েছে, যারা জলকে ধরে রেখেছে। কারণ কি, বায়ুটা উষ্ণতা বেশি, বায়ু জলীয় বাষ্প গ্রহণ করছে, সমুদ্র রয়েছে, খুব সহজে জল পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধির জন্য জলীয় বাষ্প গ্রহণ ক্ষমতা বেড়ে গেছে, ও জলীয় বাষ্প গ্রহণ করছে। এইটা হচ্ছে একটা ঘূর্ণবাতের সিস্টেম। এরকম অনেকগুলো সিস্টেম, হাজার হাজার লাখ লাখ সিস্টেম তৈরি হয়েছে। যত তীব্র মাত্রার ঘূর্ণবাত হয় তত এরকম সিস্টেমের পরিমাণ বেশি থাকে, এবং এরা তারপর কী হয়, ভূমিভাগের দিকে আসতে থাকে। ধর এটা সমুদ্রের অংশ, এরা ভূমিভাগের দিকে আসতে থাকে। যত ভূমিভাগের দিকে আসে তত ভূমিভাগের সঙ্গে ঘর্ষণে এই দুটো ফিডার ট্যাঙ্ক, যাদের মধ্যে থেকে জলটা পড়ে যায়, এবং যত জল পড়তে থাকে তত এদের এই ঘূর্ণবাতটার শক্তি কমতে থাকে, এই সিস্টেমগুলোর শক্তি কমতে থাকে এবং আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় ঘূর্ণবাত, এবং এটা যে বৃষ্টিপাতটা ঘটায় সেটাই হচ্ছে ঘূর্ণবৃষ্টি। অন্য ক্ষেত্রে নাতিশীতোষ্ণ, এটা ক্রান্তীয় অঞ্চলে এভাবে ঘটে। নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত ওপরে উষ্ণ বায়ু থাকে, নিচে শীতল বায়ু থাকে, এদের একটা পরস্পর সংঘর্ষের মাধ্যমে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি ঘটে থাকে। এই দুটো বায়ুর ক্ষেত্রে একটা সাধারণ সীমান্ত তৈরি হয়, যার উপরের দিকটা উষ্ণ বায়ু থাকে বলে উষ্ণ হয়, নিচের দিকটা শীতল বায়ু থাকে বলে সীমান্তটা নিচের অংশ শীতল হয়। এই সাধারণ সীমান্তটা ভেঙে যায়, এবং ভেঙে যাওয়া যে রূপে ভেঙে যায় তাকে আমরা অক্লুশন বা অক্লুডেড সীমান্ত বলে থাকি। এবং যখন এটা ভেঙে যায় তখন কিন্তু মূলত দেখা যায় দুটো বায়ু একসঙ্গে মিশে গেছে এবং বৃষ্টিপাত ঘটিয়েছে। সাধারণত কি হয়, এই সীমান্তটা আমরা দেখলাম যে এরকমভাবে আছে। কি হয়, উষ্ণবায়ু ক্রমশ শীতল হচ্ছে বলে এই নিচের দিকে নামতে চায়, ফলে কি হয়, সীমান্তটা এভাবে বেঁকে যায়। উষ্ণবায়ুটা এরকম পাক খেয়ে নিচের দিকে নামতে চায়, এরকম শীতল বায়ুটা থাকে। এটা কি হয়, একটা সময় গিয়ে সীমান্তটা আরও বেঁকে যায়, এবং যখন এরকম বেশি বেঁকে যায় তখন এই সীমান্তটা কী হয়, পুরোটা মাথাটা ভেঙে ফেলে উষ্ণবায়ুটা, এবং এই মাথাটা ভেঙেই যখন ফেলছে একেই বলা হয় অক্লুশন। অক্লুশনের বাংলা হচ্ছে অন্তর্ধৃতি, মানে উষ্ণবায়ুর যে সীমান্তটা শীতল বায়ুর সীমান্তটা একটা আরেকটার মধ্যে ধারণ করে নেয়, সেই জন্য অন্তর্ধৃতি বলা হয়। এর জন্য সীমান্তটাকে অন্তর্ধৃতি সীমান্ত বা অক্লুডেড সীমান্ত বলা হয়ে থাকে। এভাবে বৃষ্টিপাতের মাধ্যমে, ওর জন্য একটা প্রশ্ন আছে, কোন ঘূর্ণবাতে বৃষ্টিপাত ঘটে, সীমান্ত সৃষ্টি হয়, বা কোন বৃষ্টিপাতে সীমান্ত সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির ক্ষেত্রে সীমান্ত বৃষ্টিপাত বলা হয় বা সীমান্ত সৃষ্টি হয় বলে এই ঘূর্ণবাতে
এই বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলা হয়ে থাকে। আচ্ছা, এই গেল আমাদের আর্দ্রতার সম্পর্কিত অংশগুলো। এরপরে তোদের পরের পার্টটা আছে পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চল। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিস। এটা খুব সোজা একটা জিনিস, জলবায়ু অঞ্চলে বিভিন্ন বিবরণ দেওয়া আছে। তোদের বইতে যা বিবরণ আছে উষ্ণতা বৃষ্টিপাত যে কোনো একটা বই থেকে পড়, কোনো অসুবিধে নেই। যে কোনো বই থেকে পড়, কোনো সময় পার্থক্য লিখতে দেয়, ওগুলো পার্থক্যের আকারেও লিখতে পারবি। বিভিন্ন মাসের উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা এগুলো দেওয়া আছে। যার কাছে যে টেক্সট বই আছে সেখান থেকে তোরা পৃথিবীর জলবায়ু অঞ্চলের বিবরণ পড়তে পারিস, কিছু প্রবলেম হবে না। আমি জলবায়ু অঞ্চল শনাক্তকরণের ব্যাপারটা একটুখানি দেখিয়ে দিই। এটা সাধারণত মাধ্যমিকে কোনোবার আসেনি এখনো পর্যন্ত, তবু একবার আমি একটুখানি বুঝিয়ে দিই। আচ্ছা, এই ব্যাপারটা খুব একটা শক্ত নয়, শুধু একটা জিনিস একটু ভালো করে বুঝে নে। এটা একটা গ্রাফ। এটাকে বলা হয় উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র। যারা পরবর্তীকালে জিওগ্রাফি নিয়ে পড়বি তাদের প্র্যাকটিক্যালি এই জিনিসটা তৈরি করতে হয়, যাতে তোকে কিছু ডেটা দিয়ে দেবে, যেটার ভিত্তিতে তোকে এই আঁকাটা আঁকতে হয়। এখন আমাদের এটা দিয়ে বলছে এটা কোন জলবায়ু অঞ্চলে, যেমন এটা লেখা আছে নিরক্ষীয়, কিন্তু ধর বলা থাকবে না। এখন কি করা হয়েছে এখানে দুটো অক্ষ, এদিকের অক্ষটায় দেখানো হয়েছে উষ্ণতার পরিমাণ, এদিকের অক্ষে দেখানো হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ, আর এখানে দেখানো হয়েছে নিচের অনুভূমিক অক্ষে মাস। 0, 4 এগুলো ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধিতে, 1 সেন্টিমিটার এই গ্রাফে উচ্চতা বৃদ্ধিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বেড়েছে। আর এখানে 1 সেন্টিমিটার করে বৃদ্ধিতে 4 সেন্টিমিটার করে বৃষ্টিপাত বেড়েছে। এখন দেখ, জানুয়ারি মাসের বৃষ্টিপাত, ফেব্রুয়ারি মাসের বৃষ্টিপাত এরকম। তা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতগুলো সেম, তাই তো? বৃষ্টিপাতগুলো একই রকম এবং উষ্ণতার পরিমাণও একই রকম। দেখ, সরল রেখার মতো গেছে। তার মানে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সব মাসেরই উষ্ণতা 28 থেকে 32-এর মধ্যে রয়েছে, সেম। তার মানে উষ্ণতা বৃষ্টিপাত সারা বছর সমান আছে। তার মানে উষ্ণতা বৃষ্টিপাত যদি সারা বছর প্রায় সমান থাকে, তাহলে সেই জলবায়ুকে আমরা কী বলে থাকি? নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুতে আমরা জানি সারা বছরই উষ্ণ আর্দ্র ঋতু দেখা যায়। তার মানে এখানে উষ্ণতাও দেখা যাচ্ছে সারা বছর একই, আর্দ্রতাও সারা বছর প্রায় একই। সেজন্য স্বাভাবিকভাবে এটাকে আমরা নিরক্ষীয় জলবায়ুর মধ্যে ফেলতে পারি। ওই জন্য তোদের যদি এরকম গ্রাফ দেয় যেখানে দেখবি উষ্ণতা একই, বৃষ্টিপাতের পরিমাণ প্রায় একই, তাহলে খুব সহজ নিরক্ষীয় জলবায়ু। নেক্সট, আচ্ছা, পরেরটার ক্ষেত্রে দেখ মৌসুমি জলবায়ু দেখানো হয়েছে। আচ্ছা, এবারে তো আমরা বুঝতে পারছি যে এই জিনিসটা কি। এখানে দেখ মাঝের মাসগুলো, দেখ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। এবার উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন মাস কোনগুলো? মোটামুটি আমরা জানি যে ওই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়গুলো। তাহলে এই সময়গুলোতে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালীন বৃষ্টিপাত। তাহলে এই সময়গুলো দেখ, এই সময়গুলো গ্রীষ্মকালীন মাস, এই সময় উষ্ণতাও বেশি। এই দেখ উষ্ণতা বেশি। অন্য দিকগুলো আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দেখি, দেখ উষ্ণতা কিছুটা কম। আবার যদি নভেম্বর ডিসেম্বরে দেখি উষ্ণতা কম। তার মানে এই সময় উষ্ণতা বেশি, তার মানে এটা গ্রীষ্মকালীন মাস এবং এই সময় বৃষ্টিপাতও বেশি হচ্ছে। গ্রীষ্মকালীন মাসে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার মানে এটা মৌসুমি জলবায়ু। এখানেও দেখ গ্রীষ্মকালীন মাস, কারণ কি আমরা জানি দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল মোটামুটি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এগুলো গ্রীষ্মকালীন মাস এবং গ্রীষ্মকালীন মাসে উষ্ণতাও বেশি, বৃষ্টিপাতও বেশি। তাহলে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, অন্য মাসগুলো কিন্তু বৃষ্টিপাত কম। এবার দেখ, এখানেও গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, এখানেও গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, দুটোই মৌসুমি জলবায়ু। গ্রীষ্মকালীন বৃষ্টিপাত মানে কী করে গ্রীষ্মকাল দেখলাম আরেকবার বলছি, উষ্ণতা বেশি গ্রীষ্মকাল, বৃষ্টিপাত বেশি, আর্দ্রতা বেশি। তার মানে গ্রীষ্মকালে আর্দ্রতা দেখা যাচ্ছে মানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত। এখানেও দেখ দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল জানুয়ারি ফেব্রুয়ারি, নভেম্বর ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই মাসগুলোতেই আমরা দেখছি বৃষ্টিপাতও বেশি এবং উষ্ণতাও বেশি। মাঝখানে মাসগুলো দেখ এরকম হয়ে গেছে, মাঝখানে মাসে কম। তাহলে উষ্ণতা বৃষ্টিপাত যদি বেশি দেখতে পাচ্ছি, তার মানে এগুলো গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, তার মানে এটা মৌসুমি জলবায়ু। উত্তর গোলার্ধের ক্ষেত্রে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, গ্রীষ্মকালীন মাস এগুলো, তাই এরকমভাবে দেখানো হচ্ছে। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এগুলো, তাই এই মাসগুলো বৃষ্টিপাত বেশি। কারণ উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল, ওর জন্য দেখ শীতকালে বৃষ্টিপাত নেই। আবার দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন উত্তর গোলার্ধে শীতকালে দেখ শীতকালে বৃষ্টিপাত। শীতকাল আরও ভালোভাবে বুঝছি, দেখ এগুলো উষ্ণতা কম, তাহলে এগুলো শীতকাল। এখানেও দেখ উষ্ণতা কম, তার মানে এটা শীতকাল। এভাবে দেখবি, ব্যাপারটা ব্যাখ্যা করবি, কোথায় উষ্ণতা বেশি কোথায় উষ্ণতা কম। নেক্সট, পরেরটায় আসছি। আচ্ছা, উষ্ণমরু বোঝার সবচেয়ে ভালো উপায়, সবসময় দেখবি উষ্ণমরুর জলবায়ুতে সাধারণত দেখা যায় কিছু মাসে বৃষ্টিপাত নেই, তুন্দ্রাতেও দেখা যায়, কিন্তু একটু অন্যরকম। একটু ভালো করে দেখ, এখানে দেখ উষ্ণতার পরিমাণ অনেক বেশি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 38 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি উষ্ণতা। দেখ উষ্ণতার পরিমাণ 28 থেকে 32, মানে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে উষ্ণতা। এটা কোনোদিনই কোনো শীতল অঞ্চলের ম্যাপ হতেই পারে না, প্রথমেই বুঝে নিবি।
তারপর দেখ বৃষ্টিপাত নেই অনেক মাসে, মানে শুষ্কতা রয়েছে, তার মানে কোথায় উষ্ণতাও বেশি শুষ্কতাও রয়েছে, তার মানে মরু জলবায়ু। এখানে দেখ উষ্ণতা সবসময় দেখবি যে সর্বাধিক মাসের উষ্ণতা কত, যেমন দেখ এখানে উষ্ণতা অনেক বেশি, এখানে প্রায় আমি 40-এর কাছাকাছি উষ্ণতা দেখতে পাচ্ছি, এবং যে মাসগুলো উষ্ণতা রয়েছে সে মাসগুলো শুষ্কতাও রয়েছে। শুধু মাস হিসেবে আমরা নাও দেখতে পারি, উষ্ণতাও রয়েছে এবং শুষ্কতাও রয়েছে। এখানেও দেখ উষ্ণতা রয়েছে, কিন্তু এখানে আবার অন্য মাসগুলো শুষ্কতা রয়েছে। কারণ দেখ কি, এখানে এই সময়টা গ্রীষ্মকাল, কারণ এটা উত্তর গোলার্ধের, এটা দক্ষিণ গোলার্ধের। এটা প্রথমে দেখবি কোন জলবায়ু, কোন জলবায়ু বোঝার জিনিস হচ্ছে শুষ্কতা রয়েছে, অধিকাংশ মাসে বৃষ্টিপাত হচ্ছে না, যে মাসে হচ্ছে সে মাসে কম, তার মানে শুষ্কতা রয়েছে। এবার শুষ্কতা কিন্তু মরু অঞ্চলেও দেখা যায়, মেরু অঞ্চলেও দেখা যায়, মানে শীতল এবং উষ্ণ দুটো অঞ্চলেই শুষ্কতা দেখা যায়। এটা গেল শুষ্কতা, তার মানে এটা মেরুও হতে পারে, মরুও হতে পারে। এবার দেখ উষ্ণতা কত, যখনই উষ্ণতা দেখছিস 35-40-এর কাছাকাছি, তার মানে অবশ্যই এটা মরু অঞ্চলের ম্যাপ। মেরু অঞ্চলের হলে তো এত উষ্ণতা হতেই পারতো না। ঠিক আছে, এইবার উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ দেখবি কোন মাসগুলো উষ্ণতা বেশি। এখানে আমরা যেমন দেখছি মে জুন জুলাই এগুলো উষ্ণতা বেশি, তার মানে এটা উত্তর গোলার্ধ, কারণ এই মাসগুলো উত্তর গোলার্ধেই গ্রীষ্মকাল। অন্যদিকে দেখছি এখানে মে জুন জুলাই উষ্ণতা কম, শীতকাল। অন্যদিকে জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে উষ্ণতা বেশি, তার মানে এটা দক্ষিণ গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে কোনো একটা জলবায়ুর মানচিত্র। বোঝা গেল? এভাবে দেখতে হয়। নেক্সট আমরা পরেরটায় আসি, যেটা একটু ক্রিটিক্যাল, ভূমধ্যসাগরীয়, একটু গুলিয়ে যায় মৌসুমীর সঙ্গে, একটু বলে দেবো কেন। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখ, এইটা মৌসুমী জলবায়ুর সঙ্গে গুলিয়ে যায়, একটু ভালো করে দেখ। ভূমধ্যসাগরীয় জলবায়ু মানে শীতকালীন বৃষ্টিপাত, মানে গ্রীষ্মকাল উষ্ণ শুষ্ক, শীতকাল শীতল আর্দ্র। ওকে, এবার দেখ এটা উত্তর গোলার্ধের, তাহলে উত্তর গোলার্ধে কোন কোন মাস শীতকাল? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো শীতকাল। দেখ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলো বৃষ্টি বেশি হচ্ছে, তার মানে শীতকালীন বৃষ্টি। এই মাসগুলো কি করে শীতকাল বুঝছি? দেখছি এই মাসগুলোতে উষ্ণতা কম, তার মানে এই মাসগুলো শীতকাল। অন্য মাসগুলো উষ্ণতা বেশি, তার মানে এই মাঝের অংশটা, এই মাসগুলো গ্রীষ্মকাল, এই মাসগুলো শীতকাল। শীতকালে উষ্ণতা কম, তাই শীতকাল, এবং এই সময় বৃষ্টিপাতও বেশি হচ্ছে, তার মানে শীতকালীন বৃষ্টিপাত দেখা যাচ্ছে। শীতকালীন বৃষ্টিপাত সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এবং কি করে বুঝছি শীতকালীন বৃষ্টিপাত এটা কোন গোলার্ধের হবে? কারণ দেখছি শীতকালগুলো তৈরি হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে এটা উত্তর গোলার্ধে। এবার দেখছি শীতকালে বৃষ্টিপাত, তার মানে এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, ঠিক একইভাবে দেখ এখানে শীতকাল কোনগুলো? মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এগুলো শীতকাল, বৃষ্টিপাত হচ্ছে কারণ দেখ উষ্ণতা কম, শীতকাল, এটা এভাবে গেছে শীতকাল। এই দুটো ম্যাপ খুব ভালো করে দেখিস। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর উত্তর দক্ষিণ গোলার্ধের মানচিত্র, মানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র, আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর উত্তর দক্ষিণ গোলার্ধের বৃষ্টিপাত উষ্ণতা লেখচিত্র, এই দুটো একটু ভালোভাবে দেখিস। এটা কিন্তু শনাক্ত করার সবচেয়ে প্রথম প্রধান পদ্ধতি হচ্ছে প্রথমেই দেখবি যে কোন মাসগুলো উষ্ণতা বেশি, কোন মাসগুলো উষ্ণতা কম, এভাবে হিসেব করে আগে দেখবি যে কোন মাসগুলো গ্রীষ্মকাল, কোন মাসগুলো শীতকাল। যখনই দেখছিস যে শীতকাল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে উত্তর গোলার্ধ। যখনই দেখছিস শীতকাল এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তার মানে দক্ষিণ গোলার্ধ। এবার দেখ বৃষ্টিপাত কখন হচ্ছে, শীতকালে না গ্রীষ্মকালে, এরকমভাবে তোকে শনাক্তগুলো করতে হবে। লাস্ট আমাদের একটা রইল তুন্দ্রা জলবায়ু। আচ্ছা, লাস্ট হচ্ছে তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ুর ক্ষেত্রে দেখ এখানে মাইনাসে দেখানো হয়েছে, প্রথমেই বুঝতে পারছিস, দেখ মাইনাসে দেখানো হয়েছে উষ্ণতা, -60, -50, বুঝতে পারছিস? এই মাইনাসে দেখানো হয়েছে, তার মানে এটা সবসময় শীতল জলবায়ু। এখানে একটা রেখা দেখিয়ে দেওয়া হয়েছে যেটা 0 ডিগ্রির তার নিচের দিকে, তার মানে এটা সব এমনিই বুঝতে পারছি যে তুন্দ্রা জলবায়ু। উত্তর গোলার্ধে এই বৃষ্টিপাতে তুন্দ্রা জলবায়ু দিলে সাধারণত উত্তর গোলার্ধেরও দেয়, উত্তর গোলার্ধেরই দেয়। যদি উত্তর গোলার্ধে নাও দেয় তোরা খুব সহজে বুঝতে পারবি, দেখ এই মাসগুলো উষ্ণতা বেশি, তার মানে তো এটা উত্তর গোলার্ধেরই ম্যাপ। যেগুলো শীতলতা দেখছি সেগুলো শীতকালীন মাসগুলো, মানে এটা উত্তর গোলার্ধের ম্যাপ, খুব সহজ। ওই জন্য তুন্দ্রা নিরক্ষীয় জলবায়ু এগুলো বুঝতে বোঝা খুব সহজ। উষ্ণ মরু জলবায়ু নিয়েও খুব একটা অসুবিধা হয় না, মূলত গুলিয়ে যায় মৌসুমি আর ভূমধ্যসাগরীয়টা, এটা একটু কিন্তু ভালোভাবে দেখিস। আচ্ছা, এই হলো তোদের আর্দ্রতা অধক্ষেপণ এবং পৃথিবীর জলবায়ু অঞ্চলের সম্পূর্ণ অংশ। ভিডিও ক্লাস দেখে নে, তোদের নোট দিয়ে দেওয়া হয়েছে, টেক্সট বইও আছে, তোরা পড়। কারোর কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে পার্সোনালি কল করে জিজ্ঞেস করে নিস। থ্যাংক ইউ।